আজকে রাতে আসলে আল্লাহ মালুম যে কি ঘটতে যাচ্ছে। একটা দুইটা প্লেস না, প্রায় ৬,০০০ প্লেস অথবা স্থান চিহ্নিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সবগুলোর চেয়ে সবচেয়ে বড় অভিযান আজকে চলবে। সমুদ্রেও আজরাইল, আকাশেও আজরাইল। এদেরকে অনেকে আজরাইল নামে চিনে, কারণ এরা যেদিকটা যায় সার খার করে দেয়, যেদিকটা যায় সার খার দেয়, সবাই রাস্তা ছেড়ে দেয়। কে যেতেছে? আজরাইল যেতেছে। আমেরিকার এই নৌবাহিনীর যে আজরাইল এয়ারক্রাফট ক্যারিয়ার, জর্জ বুশ, তারপরে জে ফোর্ড, আব্রাহাম লিঙ্কন, এইসব আজরাইলের নাম তো আমি জানি, দেখাইছো আমি আপনাদেরকে। কিন্তু আকাশে যে আজরাইল আছে ভাইয়া, তো আমি জানতাম। আমেরিকা ইসরায়েলের চলমান যুদ্ধ ইরানের বিরুদ্ধে, এতে যদি সৌদি আরব অংশ না নেয় তাহলে সৌদি আরবকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। সৌদি আরব স্পষ্ট বলেছে যে আমরা তো যুদ্ধে জড়াবই না, বরঞ্চ আমাদের ভূখণ্ড ব্যবহার করে আমেরিকা এবং ইসরায়েল তারা কোনো হামলা ইরানের উপর চালাতে পারবে না। ভিডিওর প্রথমেই সবার কাছে দোয়া চাইছি, পাশাপাশি যারা এই ভিডিওটা ক্লিক করেছেন শেয়ারেরও অনুরোধ রইল, কারণ আপনি যতটা শেয়ার করবেন ততটা মানুষের কাছে নিউজটা পৌঁছাবে। আর প্রত্যেকেই আমার এই নিউজটা যারা ক্লিক করেছেন, প্লে করেছেন, একটু দোয়া করবেন ইরানের জন্য। চেহারাতে স্ট্রেস, টেনশন বুঝতে পারছেন। আজকে রাতে আসলে আল্লাহ মালুম যে কি ঘটতে যাচ্ছে। একটা দুইটা প্লেস না, প্রায় ৬,০০০ প্লেস অথবা স্থান অথবা জায়গা চিহ্নিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে আজকে এই যাবৎকালীন ইরানে যতগুলো অভিযান চালানো হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, সবগুলোর চেয়ে সবচেয়ে বড় অভিযান আজকে চলবে এবং এতে অংশগ্রহণ করবে বেশ কয়েকটি টিম। একদিকে ইসরায়েলের বিমান বাহিনী আকাশ থেকে, আমেরিকার আরব সাগরে থাকা বড় যুদ্ধজাহাজগুলো থেকে, সেখান থেকে যুদ্ধ বিমান উড্ডয়ন হবে। পাশাপাশি টার্গেটেড কিছু সামরিক বড় কর্মকর্তা, কিছু ব্যক্তি, এই লিস্টে নতুন সর্বোচ্চ নেতা যিনি আছেন তিনিও আছেন, আরো অনেক ব্যক্তি কানেক্টেড। তো বুঝতেই পারছেন মার্কিন যুক্তরাষ্ট্র যখন বলছে কিছু না কিছু ঘটবে। দর্শক, আজকে ইরানে সর্বোচ্চ অভিযান চালাবে যুক্তরাষ্ট্র। ভার্জিনিয়ার আর্লিংটনে একটা সংবাদ সম্মেলনে এই ঘোষণা এসেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর কাছ থেকে। বুঝতেই পারছেন, সুপ্রিম কমান্ডার, ওনার নাম হচ্ছে পিট হেগসেথ। এই পিট হেগসেথ বলছে যে আজ রাতেই ইরানে সর্বোচ্চ অভিযান চালাবে যুক্তরাষ্ট্র। হেগসেথ বলছে যে আজকে ইরান এবং তেহরানের আকাশে, অর্থাৎ রাজধানীর আকাশে সহ আরো বেশ কিছু জায়গায় আমেরিকার সর্বোচ্চ হামলার দিন হবে। আমরা ইরানের গুরুত্বপূর্ণ সকল সক্ষমতা শেষ করে দেওয়ার পরিকল্পনা অনুযায়ী আজকের এই অভিযানটি চালাবো। তার বক্তব্য হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে এ পর্যন্ত ইরানের 15,000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। আর এটাকে অনেক বড় অর্জন হিসাবে উল্লেখ করে পিট বলছে যে আপনার আজকের এটা আরো 6,000 প্লেস। এবার হতে পারে সেটা পারমাণবিক সক্ষমতা, হতে পারে বিদ্যুৎ সেক্টর। একটু আগে একটা নিউজ দিয়েছিলাম যে আমেরিকা বলছিল যে ইরানের আপনার যে জ্বালানি সেক্টরগুলো বা এনার্জেটিক যে সেক্টরগুলো আছে সেগুলোকে টার্গেট করবে। এটার দুইটা কারণ, একটা হচ্ছে জনগণ উস্কে যাবে, যারা সরকার পতনের জন্য মাঝখানে আন্দোলন করছিল তাদের মাধ্যমে একটা রিয়েকশন হবে। কারণ ভাই, বিদ্যুৎ না পাইলে, পানি না পাইলে স্বাভাবিক কোনো মানুষ সুস্থ থাকবে না, বিগড়াই যাবে, গোসা হবে, এই দেখো ভাই শেষ, কোন দরকার ছিল আমেরিকার সাথে, এটা হয়তো আমি থাকলে আমিও বলতাম। সো এটা জনগণের একটা অংশ উস্কাবে। আর আরেকটা অংশ হচ্ছে যে রিফুয়েলিং ইস্যু অথবা ড্রোনগুলো বা ক্ষেপণাস্ত্রগুলো যাই লঞ্চ করতেছে, যেখানে যেটা হচ্ছে যুদ্ধ বিমান, আকাশ প্রতিরক্ষা সিস্টেম, প্রত্যেকটা জিনিস তো বিদ্যুতের উপর নির্ভরশীল। যে আমার ঘরে, আপনার ঘরে যাই হচ্ছে, এই যে ফোনের মাধ্যমে পৃথিবী দেখতেছেন, মোবাইলটাতে যদি চার্জ না থাকে, চার্জ দিতে না পারেন, আপনি পাগল হয়ে যাবেন আজকের দিনে এসে মোবাইল ছাড়া, তাই না? তো এই বিষয়গুলোকে টার্গেট করতেছে যে জনগণের একটা অংশ, প্লাস এই যে সামরিক সক্ষমতা, এগুলাকে শেষ করা। অপরদিকে ট্রাম্প বলছিল যে আগামী সপ্তাহে আপনার ইরানে বড় অভিযান চালানো হবে, কিন্তু আমরা একটু আগেই ঘোষণাটা পেলাম, যেটা পেয়েছি যে আজকে হবে। তো লক্ষ্যবস্তুর মধ্যে আছে কমান্ড সেন্টার, অস্ত্র উৎপাদন কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সাবমেরিন এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আমি জানি না আজকে রাতে কি ঘটতে যাচ্ছে, নাও ঘটতে পারে, বাট ঘটতেও পারে। আল্লাহ হেফাজত করুক। আসসালামু আলাইকুম। সমুদ্রেও আজরাইল, আকাশেও আজরাইল। সমুদ্রেও আজরাইল, আকাশেও আজরাইল। এর আগে কয়েকটা আমি ভিডিও করছিলাম না, সমুদ্রের বাদশাহ সেই আজরাইল, জে ফোর্ড, আমেরিকার যে এয়ারক্রাফট ক্যারিয়ার, আরেকটা কি আব্রাহাম লিঙ্কন, বলছিলাম, দেখাছিলাম না কয়েকটা ভিডিও, দেখতে আছেন গিয়া। আর হলো সমুদ্রের বাদশাহ। এদেরকে অনেকে আজরাইল নামে চিনে, কারণ এরা যেদিকটা যায় সার খার করে দেয়, যেদিকটা যায় সার খার দেয়, সবাই রাস্তা ছেড়ে দেয়। কে যেতেছে? আজরাইল যেতেছে। তো ভাই, আমেরিকাতে এত বছর ধরে আমি থাকি, তো আমেরিকার এই নৌবাহিনীর যে আজরাইল এয়ারক্রাফট ক্যারিয়ার, জর্জ বুশ, তারপরে জে ফোর্ড, আব্রাহাম লিঙ্কন, এইসব আজরাইলের নাম তো আমি জানি, দেখাইছি আমি আপনাদেরকে। কিন্তু আকাশে যে আজরাইল আছে ভাইয়া, তো আমি জানতাম না। আকাশে যে আজরাইল আছে এই তো জানতাম না। এখন তো বাংলাদেশের পত্রপত্রিকা ভরে গেছে, সারা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল যে নিউজ আছে সেইখানেও ভরে গেছে সেই আকাশের আজরাইলের কাহিনী দেওয়া। তো এরকম আকাশের বাদশাহ, বুঝছেন, আকাশের বাদশাহ, হাওয়ার বাদশাহ, এরকম দুইটা আজরাইল আছে আমেরিকার কাছে। এটা আমি প্রথম শুনলাম। একটা হলো নাম কি, একটা হলো বোয়িং E4B, আর একটা হলো বোয়িং E6B। তো E4B যে বোয়িংটা আছে, আজরাইলটা আছে, এটা ব্যবহার করা হয়
আমেরিকার প্রেসিডেন্ট এবং আমেরিকার প্রেসিডেন্টের সাথে আরও অল্প কয়েকজন উচ্চপদস্থ যে কর্মকর্তা রয়েছে তারা শুধুমাত্র এটা ব্যবহার করা হয়। আর এটা হলো ইউনাইটেড স্টেটস এয়ারফোর্সেরই প্লেন, বুঝছেন, ইউনাইটেড স্টেটস এয়ারফোর্সের প্লেন। এটা যদি কোনো কারণে দুনিয়াতে এই নিউক্লিয়ার ফাইট লেগে যায়, তো নিউক্লিয়ার ফাইট থেকে বাঁচার জন্য আমাদের আমেরিকার প্রেসিডেন্ট যাতে নিরাপদে থাকে, এর জন্য তাকে নিয়ে এই প্লেন হাওয়ার উপরে শুনলাম 5-7 দিন পর্যন্ত থাকতে পারে, হাওয়ার উপরে 5-7 দিন থাকতে পারে। তো আবার দুনিয়াদারি ঠান্ডা হয়ে গেলে তখন আবার এটা নিচে নেমে আসবে, বুঝছেন, এইগুলো অবস্থা। দ্বিতীয় যেটা আছে E-6B, এইটা হলো রিয়াল আজরাইল, যেটা কিনা এখন ওই মিডল ইস্টের আকাশে ঘোরাঘুরি করতেছে, ওই গালফের এখানে গিয়ে ঘোরাঘুরি করতেছে। নিউজটা আমি আপনাদেরকে দেখাই। এইগুলো অবস্থা দেখেন, ওই যে এখানে কি লিখছে, ওই যে দেখেন ডুমসডে প্লেন, মানে কি কিয়ামতের প্লেন, ইজ এ নিকনেম অফ two types of high survivability command and control aircraft used by the United States to maintain military and government operation during a nuclear war and national emergency। দেখছেন, তারপর কি লেখা আছে, যে দুইটা আছে, একটা হলো বোয়িং E-4B, যেটা নাকি আমেরিকার প্রেসিডেন্টকে বহনের কাছে ব্যবহার করা হয়ে থাকে। দ্বিতীয়টা হলো খাতারনাক এর বোয়িং E-6B মার্কারি, যেটা ইউএস নেভি ব্যবহার করে। দেখেন, বেসড অন দ্য বোয়িং 707, দিস এয়ারক্রাফট পারফর্ম the take a charge and move out TACAMO mission. It serves as a communications relay to the US nuclear triad, including the ability to remotely launch land-based missile and communication with the ballistic missile submarines. এর অর্থ হলো এই আজরাইল আকাশে উড়বে, কিন্তু এই ল্যান্ডের বিভিন্ন জায়গায় স্থাপিত যে মিসাইল লঞ্চারগুলো রয়েছে, ইভেন সাবমেরিনের ভিতরে যে টর্পেডো বা ওয়ারহেড যা কিছু আছে, বুঝছেন, এগুলো লাগানো আছে, সে আকাশপথ থেকে রিমোটলি ওগুলি নিয়ন্ত্রণ করতে পারবে। যদি কোনো কারণে নিউক্লিয়ার অ্যাটাক কোনো দেশে করতে হয়, কোনো জায়গাতে করতে হয়, বা বড় ধরনের কোনো মিসাইল অ্যাটাক করতে হয়, তখন এই প্লেন থেকে সেখানে সরাসরি রিমোটলি সিগন্যাল পাঠানো সম্ভব এই মিসাইলগুলোকে অ্যাক্টিভ করার জন্য, বুঝছেন। তো এই খাতারনাক কাজে এটা ব্যবহার করা হয়ে থাকে। এবং এই E-6B যে ওই ডুমসডে প্লেনটা রয়েছে, এইটি এখন ওই ইরানের আশেপাশে তা ঘোরাঘুরি করতেছে, শেষ। এইবার দেখেন আরেকটা কাহিনী আমি আপনাদেরকে দেখাই। ওই যে দেখেন এখানে লেখা আছে, দ্য প্রাইমারি ডুমসডে প্লেন রিপোর্টেড অ্যাজ ডিপ্লয়েড টুয়ার্ডস দ্য মিডল ইস্ট ইন আর্লি মার্চ 2026। ওই যে মার্চ মাসের শুরুর দিকে এটা ইসে শুরু হয়ে গেছে, ওই যে মিডল ইস্টে, বুঝছেন, মিডল ইস্টে চলে গেছে। অ্যান্ড ইউএস নেভি E-6B মার্কারি, যেটা কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বললাম। আর এলো ওই ডুমসডে প্লেনটা আমি একটুখানি দেখাই আমি আপনাদেরকে। এইটা হলো সেই ডুমসডে প্লেন, দেখেন আপনারা। সাউন্ড আমি দিলাম না, সাউন্ড দিলে আমার কপিরাইটে পড়বে। এই ভাই, এইলো ডুমসডে প্লেন, ওই যে যাইতেছে ওখান দিয়ে, সব শেষ। তো এই হলো ভাই আব্রাহাম লিঙ্কন, এটা হলো সমুদ্রের আজরাইল, আর এইটা হলো গিয়া ওই ইসের আজরাইল, এটা হলো হাওয়ার আজরাইল, বুঝছেন, আকাশের আজরাইল হলো এইটা ডুমসডে প্লেন, আর এইটা হলো সমুদ্রের আজরাইল আব্রাহাম লিঙ্কন। এই দুই আজরাইল, সমুদ্রের আজরাইল আর এই আকাশের আজরাইল, বুঝছেন, এই দুই আজরাইল এখন ইরানের আশেপাশে ঘোরাঘুরি। এখন আমি ভাই বুঝি না, আমার মনে হয়, যেটা আমার ব্যক্তিগত মতামত, আপনারা গাইলেন না আমার, বুঝছেন, আমেরিকাতে থাকি, আমেরিকার একজন নাগরিক, স্বাভাবিকভাবে আমেরিকাকেই আমি সাপোর্ট করবো। এখন একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এটা হলো একটা অসম যুদ্ধ, নিঃসন্দেহে এটা একটা অসম যুদ্ধ। তো এইসব যা টুকটাক যা কিছু আসলো, এগুলো তো সব শেষ হয়ে গেছে, ইরানের তেমন কিছুই নাই। তারপরে ওই সমুদ্রের নিচে মাইন বসাইতো, অনেকগুলো জাহাজ ছিল, তারপরে ওয়ারবোর্ড ছিল, তো এগুলো দেখলাম সব ধ্বংস করে দিয়েছে। এবং আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললো যে নৌবাহিনী যা কিছু আছে, নেভাল ফোর্সে যা কিছু ছিল ইরানে, তারও অবশিষ্ট কিছুই নেই, সবই মোটামুটি শেষ। এখন নৌপথে যুদ্ধ করার মতো ইরানের কাছে কিছুই নেই, মারার মতো আর কিছু নাই। দ্বিতীয় কথা হলো যে আকাশপথে আমেরিকাকে যে ঠেকাবে ইরান যে আকাশপথে আমেরিকাকে ঠেকাবে, সেই ইরানের সেই অবস্থা নাই। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগে ইরানের ছিল না, আর এখন তো নাই। আর 2-4টা প্লেন ফাইটার জেট যা কিছু ছিল, সেগুলো সব শেষ হয়ে গেছে অনেক আগে। এখন যখন ভিডিওটা করছি আমি, তার 2-4 দিন আগে এগুলো সব শেষ হয়ে গেছে। তো এখন মোটামুটি বিনা বাধায় আমেরিকার যে ফাইটার জেটগুলো রয়েছে, সেটা তারা আকাশে ঘোরাঘুরি করতেছে, এবং তাদের যা করণীয় তাই তারা করতেছে। এটা একটা নিঃসন্দেহে অসম যুদ্ধ। এখন ইরান যেটা করতেছে, যেটা এখানকার আমেরিকার পত্রপত্রিকাতে দেখলাম, সেটা হলো তারা যে তাদের মিসাইল লঞ্চারগুলো আছে, তো সেগুলো নিয়ে আগে তো তারা মরুভূমি বা মিলিটারি এলাকাগুলো থেকে মিসাইল ছুটতো, তাই না, মিসাইল মারতো। তো এখন সেই মিসাইল লঞ্চারগুলো নিয়ে যেতেছে তারা বিভিন্ন রিলিজিয়াস যে ল্যান্ডমার্কগুলো রয়েছে, কনস্ট্রাকশন রয়েছে, মানে কি বিভিন্ন ধর্মীয় যে বিল্ডিংগুলো রয়েছে না, অনেক পুরনো ঐতিহাসিক ঐতিহ্যবহ 1000 বছরের পুরনো অনেক বিল্ডিং, অনেক ল্যান্ডমার্ক আছে না, যেটা ধর্মের সাথে সম্পর্কযুক্ত, রিলিজিয়াস আর কি। তো সেই সব জায়গায় গিয়ে তারা এই মিসাইল লঞ্চারগুলো নিয়ে যাচ্ছে, এবং সেখান থেকে তারা মিসাইল ছুটতেছে। শুধু তাই না, বিভিন্ন আবাসিক এলাকা আছে, স্কুলের আশেপাশে থেকে, হাসপাতালের আশেপাশে থেকে, মসজিদের আশেপাশে থেকে, সেগুলো তারা করছে। তো এগুলো আমি এখানকার পত্রপত্রিকাতে দেখলাম। তো এখন যদি সেটা করে, তো এটা তো ইটস এ ভেরি ডেঞ্জারাস টাস্ক, তাই না। মানে এখন যেখান থেকে মিসাইল ছুড়বে ইরান, তো স্বাভাবিকভাবেই সেই লঞ্চারগুলোকে তো আমেরিকানরা সেটাকে টার্গেট করবে, স্বাভাবিকভাবেই সেগুলোকে ডিঅ্যাক্টিভেট করার জন্য। তো এখন এটাকে ডিঅ্যাক্টিভেট করতে গিয়ে আপনারা যদি সেই মিসাইল লঞ্চারটাকে নিয়ে কোনো মসজিদের পাশে রাখেন, কোনো স্কুলের পাশে রাখেন, তো স্বাভাবিকভাবে আমেরিকা টার্গেট করবে। সেই মিসাইলকে টার্গেট করতে গিয়ে আশেপাশে যে মসজিদ আবাসিক এলাকা আছে, সেটাও তো ধ্বংসের মধ্যে পড়বে। এবং এটা তো ভাই খুবই ডেঞ্জারাস, এটা তো ভাই যুদ্ধের নীতির পরিপন্থী। যে কোনো যুদ্ধের
বর্তমানে আন্তর্জাতিক যে আইন কানুন আছে বুঝছেন, এটা হলো যুদ্ধের একেবারে মানে পরিপন্থী। এটা মানে এটা যুদ্ধের নিয়ম নীতিকে ব্রিচ করা বলে বুঝছেন। এটা ঠিক না। মিলিটারি পাওয়ার টু মিলিটারি পাওয়ার ফাইট হবে, মিলিটারি টু মিলিটারি ফাইট হবে, যে জিতবে যে জিতছি। তো এখন আপনারা যদি এগুলো করেন এবং আবাসিক এলাকায় যদি এখন ওই লঞ্চারকে ডিঅ্যাক্টিভেট করতে গিয়ে আমেরিকানরা যদি সেখানে গিয়ে মারে, তো অনেক মানুষ ক্ষয়ক্ষতি হবে, স্কুলে পোলাপান মারা যাবে, মসজিদ নষ্ট হবে, এটা তো আবার আরেক কাহিনী হয়ে যাবে। তো এগুলো করা ঠিক না। আরেকটা জিনিস হলো, আমার মনে হয় ইরানে যারা রয়েছেন, যারা বর্তমানে সরকার ক্ষমতায় রয়েছেন, তারা তো নিজেরা গর্ত থেকে বের হয়ে ভাই যুদ্ধ করে না। তারা সবাই বিভিন্ন বাংকারে লুকিয়ে আছে, তারা বিভিন্ন বাংকারে লুকিয়ে আছে। আপনারা দেখেছেন খামেনি সাহেব চলে যাওয়ার পর নতুন যে সরকার প্রধান হয়েছেন, তো তাকে তো দেখেছেন সে সরাসরি পাবলিক প্লেসে আসেনি। তার একটা ওই যে বোর্ড, ওই যে কাগজের যে বোর্ড আছে, মোটা বোর্ড আর কি, কার্টুন বোর্ড বলেন আপনারা নাকি এগুলোরে, তো সেই বোর্ডে তার ছবি টবি লাগায় টাকা, তারপরে সেইখানে আইনা সেটাকে তারা আপনারা বায়াত নিতেছে। ইরানের অনেক লোকজন দেখলাম বায়াত নিতেছে, কান্নাকাটি করতেছে, শপথ নিতেছে, এই সেই। বা এগুলো করে যুদ্ধ হয় না বুঝছেন, এগুলো করে যুদ্ধ হয় না। এখন ইরান যে অবস্থা এসে দাঁড়িয়েছে, আমার মনে হয় ইরানের যে বর্তমানে ক্ষমতাসীন লোকরা রয়েছে তাদের আত্মসমর্পণ করা উচিত। এখন আত্মসমর্পণ করা উচিত কি কারণে? একে তো তারা যুদ্ধে, এটা একটা অসম যুদ্ধ, এই যুদ্ধে এর সাথে এটা তুলনীয় হয় না বুঝছেন, এর একটা কাহিনী। দ্বিতীয় কারণ হলো, এখন এই যে বেসামরিক লোকজন আছে বুঝছেন, এই বেসামরিক লোকজনগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে। এটা তো ভাই কোনো যুদ্ধের নীতি হতে পারে না, তাই না? এটা তো কোনো যুদ্ধ নিতে পারে না। এখন দিন দিন যত যুদ্ধ চলবে, শুধুমাত্র সাধারণ ইরানি মানুষজন মারা যেতে থাকবে, এটা তো ভাই হলো না। তো এখন ইরানের সরকার যদি ইরানের সাধারণ মানুষকে ভালোবাসে, যেহেতু একটা অসম যুদ্ধ, কোনোভাবেই এই যুদ্ধে আমেরিকার বিরুদ্ধে জেতার কোনো সম্ভাবনাই নেই, ইরানে কোনো সম্ভাবনা নেই। তো খামাখা এই হাজার হাজার নিরীহ মানুষ মারার কোনো কারণ আছে বলেন? আপনারা যারা ভিডিওটা দেখতেছেন কসম খেয়ে বলেন তো ভাই, কোনো নিরীহ মানুষগুলো মারার কোনো কারণ আছে না? হারছে না, বা ছেড়ে দিয়ে চলে যান। এখন যদি গর্তমি করেন, ফাইট লাগাইতে থাকেন, এই যে সাধারণ ইরানি মানুষ যারা যুদ্ধ বিগ্রহ চায় না, দুইটা ডাল ভাত খেয়ে কোনো মতে বেঁচে থাকতে চায়, এদের সংখ্যাই তো বেশি, লাখে কোটিতে। তো মাঝখান থেকে নিরীহ মানুষগুলো তো এখন বলির পাঠা হবে কিনা বলেন? মাঝখান থেকে নিরীহ মানুষগুলো বলির পাঠা হবে, তারা কষ্ট পাবে, এদের ঘর বাড়ি নষ্ট হবে, এরা মারা যাবে। এগুলো তো ঠিক হলো না। তো ইরানের উচিত আমার মনে হয় যে কোনোভাবে হোক আমেরিকার সাথে টেবিলে বসা, এই যুদ্ধ থামিয়ে দেওয়া বা আত্মসমর্পণ। আমেরিকায় যে 100 জন সিনেটর আছেন, তার ভিতরে লিন্ডসে গ্রাহাম হচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে কাছের লোক, এবং বলা হয় যে ডোনাল্ড ট্রাম্পের যে যুদ্ধ, আগ্রাসী নীতি, তারপরে বাণিজ্য শুল্ক আরোপ, এগুলো সবকিছুর পিছনে কিন্তু এই সিনেটর লিন্ডসে গ্রাহাম। তো এই লিন্ডসে গ্রাহাম তিনি সৌদি আরবকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যে যদি এই আমেরিকা ইসরায়েলের চলমান যুদ্ধ ইরানের বিরুদ্ধে, এতে যদি সৌদি আরব অংশ না নেয়, তাহলে সৌদি আরবকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। এবং এই যুদ্ধ শুরু হয়েছে 28শে ফেব্রুয়ারি। তার এক সপ্তাহ আগে লিন্ডসে গ্রাহাম গোপনে সৌদি আরব গিয়ে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে বলেছেন যে এই যুদ্ধে তোমাদের অংশগ্রহণ করতেই হবে, কারণ ওই এলাকাটাতে কিন্তু সৌদি আরবের প্রচুর সামরিক সক্ষমতা আছে এবং কুপ্রভাব আছে। এই জন্য তারা চায় যে এই সৌদি আরব এখন যুদ্ধে জড়া। কিন্তু সৌদি আরব স্পষ্ট বলেছে যে আমরা তো যুদ্ধে জড়াবই না, বরঞ্চ আমাদের ভূখণ্ড ব্যবহার করে আমেরিকা এবং ইসরায়েল তারা কোনো হামলা ইরানের উপর চালাতে পারবে না। এবং এতেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং লিন্ডসে গ্রাহাম ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন। এবং লিন্ডসে গ্রাহাম বলেছেন যে আমাদের এখন দুঃসময়, এই সময় যদি আমরা আমাদের বন্ধুর কাছ থেকে সহযোগিতা না পাই, তাহলে কখন পাবো? এই সময় যদি আমরা সৌদি আরবের কাছ থেকে কোনো হেল্প না পাই, যদি সৌদি আরব আমাদের সঙ্গে অংশগ্রহণ না করে, তাহলে সৌদি আরবের সঙ্গে আমাদের সামরিক চুক্তির দরকার কি? এপিটেট হবে। প্রশ্ন হচ্ছে যে কিভাবে? এখন যদি আমরা দেখি যে এই মধ্যপ্রাচ্যে আসলে কোন দেশ কি চায়, যদি আমেরিকার পার্সপেক্টিভ থেকে দেখি, তারা চায় মধ্যপ্রাচ্যে একটা শান্তি এবং স্থিতিশীলতা থাকুক, কারণ এখানে পৃথিবীর সবচেয়ে বড় অয়েল মার্কেট, এবং এই পুরো মধ্যপ্রাচ্য আমেরিকার নিরাপত্তার ছাতার নিচে থাকুক, তারা আমেরিকার অধীনে থাকুক, এবং তারা ইসরায়েলের সঙ্গে মিলেমিশে চলুক, এবং আমেরিকার যে পেট্রো ডলার, মানে এই দেশগুলো যে তেল বিক্রি করে ডলারে পেমেন্টটা নেয়, যাতে অব্যাহত থাকে, এটা হচ্ছে মোটামুটি আমেরিকার প্ল্যান। আমেরিকা এমন একটা মধ্যপ্রাচ্য চায়। এখন সৌদি আরব কি চায়? সৌদি আরব চায় তাদের যে রাজতন্ত্র, সেই রাজতন্ত্রের শাসন ব্যবস্থা, শাসন ক্ষমতা, সেটা ধরে রাখতে এবং এই পুরো আরব অঞ্চলে প্রভাব বিস্তার করতে। এটাই সৌদি আরবের মেইন টার্গেট। এখন যদি আমেরিকা সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, আমেরিকা নিজেই দুর্বল হয়ে যায়, তাহলে সৌদি আরবের অন্য একজন মাস্টার খুঁজতে হবে, যে কিনা হতে পারে চায়না, যে কিনা হতে পারে রাশিয়া। এদের সঙ্গে সৌদি আরব যোগাযোগ বৃদ্ধি করবে। এমনকি সৌদি আরব সীমিতভাবে ইরানের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে পারে যদি তারা দেখে যে আমেরিকা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। কারণ সৌদি আরবের দরকার প্রোটেকশন, তাদের দরকার তাদের রাজতন্ত্রকে টিকিয়ে রাখা। চায়না কিন্তু এই মধ্যপ্রাচ্যে যুদ্ধ চায় না। আবার চায়না এও চায় না যে আমেরিকা যেভাবে নাক গলাচ্ছে মধ্যপ্রাচ্যে, আমেরিকার যে ইনফ্লুয়েন্স না থাকুক। তাহলে চায়না চায় যে স্লোলি আগামী 100 থেকে 200 বছরের ভিতরে এই মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে রিপ্লেস করা। কিভাবে? ইকোনমি দিয়ে। এবং চায়না এই মধ্যপ্রাচ্যের সঙ্গে যে অবকাঠামোগত উন্নয়ন চুক্তি, এগুলো বেশি করে এবং চাইনিজ যে মুদ্রা ইউয়ান, এটাকে আসলে লেনদেনের জন্য একটা ব্যবস্থা করতে চায় এই মধ্যপ্রাচ্যে, করে আস্তে আস্তে আমেরিকাকে রিপ্লেস করতে চায়। এখন এই মধ্যপ্রাচ্য ঘিরে ইরানের টার্গেট কি? এটা খুবই ইজি। ইরান চায় যে এই মধ্যপ্রাচ্যে আসলে আমেরিকার প্রভাব প্রতিপত্তি একদম শেষ হয়ে যাক এবং মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা বিতাড়িত হয়ে যাক, এবং আমেরিকা সৌদি আরব যে জোটটা আছে, যে বন্ধুত্ব আছে, এটা ভেঙে যাক। তারপরে ইরান করবে কি? ইরান, ইরাক,
সিরিয়া, লেবানন এই দেশগুলোর উপরে ইরানের একটা কর্তৃত্ব থাকুক, সৌদি আরবের কর্তৃত্ব থাকুক গালফ কান্ট্রিগুলোতে, আর ইরানের কর্তৃত্ব থাকুক এই লেবানন, সিরিয়া, ইরাক এইসব দেশগুলোতে, এবং আমেরিকা এই দেশ থেকে পুরোপুরি বিতাড়িত হোক এবং ইসরায়েল দুর্বল হয়ে যাক। এটাই ইরানের লক্ষ্য। তো আপনি দেখলেন যে আমেরিকা, চায়না, সৌদি আরব, ইরান তারা আসলে কেমন মধ্যপ্রাচ্য চায়, কেমন মিডল ইস্ট চায়, এবং এই চার দেশে কিন্তু মিডিয়ার সামনে কথা বলে গোপনে গোপনে আবার নেগোসিয়েশনও চলে। কিন্তু এই ভূরাজনীতি বুঝতে গেলে আমাদের একটি উদাহরণ দিয়ে বুঝতে হবে। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। যেমন একটা প্রাইমারি স্কুলের একটা ক্যাফেটেরিয়া আছে, একটা ক্যান্টিন আছে। তো সেই ক্যান্টিনে কিছু বালক আছে নিরীহ, এদেরকে প্রোটেকশন দেয় একটা স্বাস্থ্যবানালা বালক, তোর আমার বন্ধু, তোদেরকে যদি অন্য স্কুল ছাত্র কিছু বলে তাহলে আমি ওদেরকে ঘুষি মারবো, আমি তোদেরকে প্রোটেকশন দিচ্ছি। তো বাচ্চারা বলে ঠিক আছে তাহলে তুমি প্রোটেকশন দাও, এভাবে চলতেছে। কিন্তু সাডেনলি ওই যে মোটা সোটা বাচ্চাটা যে ওদেরকে প্রোটেকশন দেয়, সে বিভিন্ন কারণে আর আসলে তার ওই মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। হয়তোবা তার ফ্যামিলিগত সমস্যা আছে, হয়তোবা সে কোনো ঝামেলায় আছে, হয়তোবা তার শক্তি কোনো কারণে দুর্বল হয়ে গিয়েছে। ঠিক এই মোটা বাচ্চাটাই হচ্ছে গিয়ে আমেরিকা। যেমন আমেরিকার যুদ্ধের কারণে, ইকোনমির কারণে, এই ইরানের সঙ্গে সংসার জড়ানোর কারণে এবং বিশ্বজুড়ে যে আমেরিকার যে প্রভাব প্রতিপত্তি সেটা কমে যাওয়ার কারণে আমেরিকা যেমন দুর্বল হয়ে গিয়েছে, ঠিক তেমনি এই মোটা বাচ্চাটা সেও দুর্বল হয়ে গিয়েছে তার বাসায় বিভিন্ন সমস্যার কারণে। সে আসলে এখন এই বাচ্চাগুলোকে প্রোটেক্ট করতে পারতেছে না অন্যান্য বাচ্চাদের নিকট থেকে। তাহলে অন্যান্য যে বাচ্চাগুলো, সেই বাচ্চাগুলোর একটাই হচ্ছে সৌদি আরব। তাহলে সেই বাচ্চাগুলো যখন দেখছে যে এই মোটা বাচ্চাটা আমাদেরকে আর রক্ষা করতে পারতেছে না, তখন তারা কি করবে? তারা কি বসে থাকবে? প্রশ্নই আসে না। তারা তখন অন্য কাউকে খুঁজবে যে তাকে প্রোটেকশন দেয়। হতে পারে যে তাদের স্কুলের ফুটবল টিমের যেই ক্যাপ্টেন, তার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করবে, অথবা একটা বিশাল বড় লোকের ছেলে, তার সঙ্গে সম্পর্ক স্থাপন করবে যে কিনা তাকে ফ্রি লাঞ্চ কিনে খাওয়াতে পারবে। এরকম তো হয়, তাই না? তাহলে পাওয়ার কিন্তু শিফটিং হবে। এই সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, তারা কিন্তু যখন দেখবে আমেরিকা দুর্বল হয়ে যাচ্ছে, তখন তারা কিন্তু তাদের অবস্থান শিফটিং করে তারা অন্য কোনো গুরু খুঁজবে। হতে পারে রাশিয়া, হতে পারে চায়না, ইউনেবান্ন। এবং জিও পলিটিক্সে এরকমই হয়। এখানে কোনো স্থায়ী প্রভু নাই, স্থায়ী শত্রু নেই, স্থায়ী বন্ধুও নেই। এবং এই জিনিসটাই সৌদি আরব বুঝতেছে গত কয়েক দশক ধরে, এবং সৌদি আরব আস্তে আস্তে তাদের যে নির্ভরতা এটা শিফটিং করতেছে বিভিন্ন জায়গায়। সৌদি আরব এক ঝুড়িতে সব ডিম আর রাখবে না, এটাই সৌদি সরকারের সিদ্ধান্ত। যদিও এখনো আমেরিকা সৌদি আরবের সবচেয়ে বড় বন্ধু, সৌদি আরবের অস্ত্র, সৌদি আরবের পেট্রোডলারের তেলের লেনদেন, তারপরে সৌদি আরবের সঙ্গে যে স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত, এসব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত আমেরিকা সৌদি আরবের সবচেয়ে ভালো বন্ধু। কিন্তু আপনি দেখেন যে চায়নার সঙ্গে সৌদি আরবের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা, বা রাশিয়ার সঙ্গে তেল সম্পদ নিয়ে আলোচনা, এই সমস্ত আলোচনায় দেখা যায় যে আসলে সৌদি আরব তাদের ডিমগুলো এক ঝুড়িতে না রেখে তারা শিফটিং করতেছে, তারা সবার সঙ্গেই ভালো সম্পর্ক রাখার চেষ্টা করতেছে। এখন দেখতে গেলে ছোট মনে হলেও, যেমন সৌদি আরব বর্তমানে ইরানের সঙ্গে একটু কূটনীতিক ডেভেলপমেন্ট হয়েছে, সৌদি আরবের সঙ্গে চায়নার একটা ছোট চুক্তি হয়েছে, সৌদি আরবের সঙ্গে রাশিয়ার একটা ছোট চুক্তি হয়েছে। আপনি যদি এই ছোট ছোট চুক্তিগুলোকে একত্রে দেখেন, তাহলে আপনি দেখবেন যে আসলেই সৌদি আরব আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছে যে বিগ পাওয়ার হিসাবে সমস্ত পৃথিবী থেকে আমেরিকার প্রভাব চলে গেলে সৌদি আরব কোনো সমস্যা না পড়ে। আপনি দেখেন যে হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর 20% তেল এই হরমুজ প্রণালী দিয়ে যায়। তাহলে এই হরমুজ প্রণালী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন এই হরমুজ প্রণালী, যে হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর রপ্তানিকৃত তেলের 20% তেল এই হরমুজ প্রণালী দিয়ে যায়, যেখানে সবচেয়ে ন্যারো জায়গাটা হচ্ছে 33 কিলোমিটার চওড়া। এখন এই জায়গাটা যে নিয়ন্ত্রণ করবে, সেই মোটামুটি ওই মিডল ইস্টের জিও পলিটিক্সটা নিয়ন্ত্রণ করবে, সেই ইকোনমি নিয়ন্ত্রণ করবে, এবং সে নিরাপত্তার একটা পুরো কন্ট্রোল তার কাছে থাকবে। এখন সৌদি আরব দেখেছে যে এই হরমুজ প্রণালীর উপর যেই দেশের প্রভাব আছে, সেই দেশের সঙ্গে আমার কূটনৈতিক সম্পর্ক আমি পুরোপুরি ছিন্ন করতে পারি না, আমার রাখতে হবে। কারণ মধ্যপ্রাচ্যের জন্য এই হরমুজ প্রণালীটা নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার কোনো বিকল্প নাই। এবং এই বাস্তবতা কিন্তু সৌদি প্রিন্সও বোঝেন। সৌদি আরব যখন চীনের সঙ্গে চীনের রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ যুক্ত হয়, সৌদি আরব যখন ডলার ছাড়া অন্যান্য কারেন্সি যেমন ব্রিটিশ পাউন্ড, ইউরো, ইউয়ান, ইয়ানে তাদের তেল বিক্রির সিদ্ধান্ত নেয়, অথবা সৌদি আরব যখন ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে চায়, এগুলো কিন্তু হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্ত না দর্শক। এগুলো দীর্ঘদিন ধরেই সৌদি আরবের নির্ভরতা আস্তে আস্তে যে শিফটিং হয়ে যাচ্ছে অন্য দেশের উপর, এটারই একটা লক্ষণ। সৌদি আরবের সবচেয়ে বড় বিপদ হলো যে সৌদি আরব যদি শুধুমাত্র আমেরিকার উপরে নির্ভর করে থাকে আজীবন, এবং কোনো কারণে বিশ্বে আস্তে আস্তে আমেরিকার পাওয়ার কমে যায়, আমেরিকার প্রভাব কমে যায়, প্রতিপত্তি কমে যায়, তাহলে কিন্তু সৌদি আরব বিপদে পড়বে। কারণ যখন আপনার প্রভু বিপদে পড়ে, তখন শিষ্য হিসাবে আপনি বিপদে পড়বেন। এটা হচ্ছে বাস্তবতা। এই জন্যই সৌদি আরব আমেরিকার উপর থেকে পুরোপুরি নির্ভরতা কমিয়ে অন্যান্য গ্লোবাল পাওয়ারের উপরও নির্ভরশীলতা বাড়াচ্ছে। কারণ সৌদি এই বিষয়টা বুঝতে পেরেছে, গত কয়েক বছর ধরে সৌদি এই কাজটা করতেছে। যদিও এখনো আমেরিকা সৌদি আরবের সবচেয়ে কাছের বন্ধু, আমেরিকার যে লেটেস্ট মিলিটারি টেকনোলজি, আমেরিকার যে ইন্টেলিজেন্স তথ্য আদান প্রদান বা অন্যান্য সহযোগিতা কিন্তু এখনো কিন্তু সবচেয়ে বেশি আমেরিকার সঙ্গে সৌদি আরবের কোনো সন্দেহ নেই। কিন্তু আস্তে 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 সৌদি আরব কিন্তু আমেরিকার ঝুড়ি থেকে একটা একটা করে ডিম উঠিয়ে নিয়ে অন্য ঝুড়িতে রাখতেছে, খুব স্লোলি। অনেকে এটা ধরতেও পারতেছে না। আস্তে আস্তে যখন আরো বেশ কিছু ডিম
আমেরিকার ঝুড়ি থেকে সরিয়ে সৌদি আরব, চীন, রাশিয়া ঝুড়িতে রাখবে, কিছু ইরানের ঝুড়িতে রাখবে, তখন এই বিষয়টা আরো স্পষ্ট হয়ে উঠবে, হয়তো আরো কয়েক বছর লাগতে পারে। আপনি দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা যেভাবে এই ওয়ার্ল্ড অর্ডার মেনটেন করতেছে, হ্যাঁ, আমেরিকার সামরিক শক্তি, আমেরিকার অস্ত্র, আমেরিকার ডলার সিস্টেম, মুদ্রানীতি, আমেরিকার টেকনোলজি, গুগল, ফেসবুক, ইউটিউব যা যেভাবে আছে, আমেরিকার যে ব্যাংকিং ব্যবস্থা, এই যে আমরা ভিসা কার্ড ব্যবহার করি, মাস্টার কার্ড ব্যবহার করি, আমেরিকার যেই প্রভাব প্রতিপত্তি, এই সবকিছু কিন্তু সমস্ত পৃথিবীতে আমেরিকাকে একটা শ্রেষ্ঠ এবং শক্তিশালী দেশে পরিণত করেছে।